উফ, দে বাবা, আরো জোরে জোরে দে। তোর এত মোটা লম্বা জিনিসটা পুরোটা ঢুকিয়ে দে। আমার সব পানি বের করে দে বাবা। এত টাইট কিভাবে? মা, আমার অনেক সুখ হচ্ছে। একটু মুখে নিবা? এ বলে মুখে পুরে দিয়ে চুলের মুঠি ধরে এপাশ ওপাশ। আহ, কি যে শান্তি! বন্ধুরা, কেমন আছো? আজকে নিয়ে এলাম মা ছেলের আরেকটি নতুন গল্প নিয়ে। আশা করি গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনলে আপনারা পাগল হয়ে যাবেন। তাহলে আর দেরি কিসের? চলুন বিস্তারিত গল্পে যাওয়া যাক। শহরের যান্ত্রিক কোলাহল, ফাইলের স্তূপ আর ল্যাপটপের নীল আলো থেকে মুক্তি পেতে রাকেশ যখন গ্রামে তার পৈতৃক ভিটায় পা রাখল, তখন আকাশটা ছিল স্লেট রঙের। দীর্ঘ 5 বছর পর সে বাড়ি ফিরেছে। বারান্দায় পা রাখতেই এক অদ্ভুত শীতলতা তাকে গ্রাস করল। তার মা সুলতা দেবী সদর দরজার কাছে দাঁড়িয়েছিলেন, পরনে সাদা ধপধপে শাড়ি, কপালে ছোট একটা লাল টিপ। রাকেশকে দেখে মায়ের ঠোঁটের কোণে যে হাসিটা ফুটে উঠল, তা দেখে রাকেশের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। মায়ের সেই চাহনিতে কোনো উপচে পড়া আনন্দ ছিল না, ছিল এক গভীর স্থির তৃষ্ণা। মা এগিয়ে এসে রাকেশের কপালে হাত রাখলেন। আঙুলের স্পর্শটা ছিল অস্বাভাবিকভাবে দীর্ঘ। রাকেশ লক্ষ্য করল, মা তার চোখের দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন তিনি রাকেশের চোখের মণি ভেদ করে ভেতরের কোনো গোপন সত্তাকে খুঁজছেন। তুই এসেছিস রাকেশ? আমি জানতাম আজই আসবি। তোর জন্য তোর বাবার প্রিয় আতপ চালের পায়েস রেঁধেছি। মায়ের গলার স্বর ছিল ফিসফিসে, যেন কোনো গোপন মন্ত্র পাঠ করছেন। রাকেশের মনে হল, মা তাকে বাবার সাথে গুলিয়ে ফেলছেন না তো? তার বাবা মারা গেছেন 10 বছর আগে, কিন্তু মায়ের এই অভ্যর্থনা, এই অতিপ্রাকৃত শান্ত ভঙ্গি রাকেশের মনে এক অজানা অস্বস্তির বীজ বুনে দিল। দুপুর গড়িয়ে বিকেল হল, কিন্তু মায়ের সেই অপলক দৃষ্টি রাকেশকে এক মুহূর্তের জন্য রেহাই দিল না। সে যখন নিজের ঘরে পোশাক বদলাতে গেল, দেখল মা দরজার আড়ালে দাঁড়িয়ে তাকেই দেখছেন। কোনো কথা নেই, শুধু এক অদ্ভুত মায়াবী দৃষ্টি। রাকেশের মনে প্রথমবার খটকা লাগল। এই যত্ন কি শুধুই মাতৃত্ব, নাকি এর আড়ালে অন্য কোনো ইঙ্গিত লুকিয়ে আছে? রাত তখন প্রায় 1:30। বাইরে ঝিঝি পোকার ডাক আর পুরনো কড়িকাঠের চুইচুই শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রাকেশ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। হঠাৎ তার মনে হল, ঘরের বাইরে কেউ হাঁটছে। অত্যন্ত সাবধানে সে উঠে গিয়ে দরজা খুলল। দেখল করিডোরের আবছা আলোয় মা দাঁড়িয়ে আছেন, হাতে 1 গ্লাস গরম দুধ। মা, এত রাতে আপনি ঘুমননি? রাকেশের কণ্ঠে ভয়ের আস্তরণ। সুলতা দেবী হাসলেন। সেই হাসিটা অন্ধকারে কেমন যেন অলৌকিক শোনাল। তিনি ধীর পায়ে রাকেশের ঘরের ভেতরে ঢুকলেন। দুধের গ্লাসটা টেবিলের ওপর রেখে তিনি রাকেশের বিছানার এক কোণে বসলেন। রাকেশ দাঁড়িয়ে রইল। মা তার শাড়ির আঁচল দিয়ে কপাল মুছলেন, যদিও সেখানে কোনো ঘাম ছিল না। তোর বাবাও ঠিক এভাবেই মাঝরাতে জেগে থাকত। আমি পাশে না বসলে ওর ঘুম আসত না। আজ তোরও ঘুম আসছে না, তাই না? মা কথাগুলো বলতে বলতে রাকেশের বালিশটা ঠিক করে দিলেন। রাকেশের মনে হল, মায়ের প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি নড়াচড়া যেন কোনো এক প্রাচীন নাটকের মহড়া। মা যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, দরজার কাছে থেমে একবার পিছন ফিরে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল এক গভীর আরতি, যা কোনো মা তার সন্তানের জন্য পোষণ করে কিনা রাকেশের জানা ছিল না। তার অবচেতন মন বারবার বলছিল, মা কি তাকে তার মৃত স্বামীর জায়গায় বসাতে চাইছেন? এই অস্বাভাবিক সান্নিধ্য রাকেশকে অস্থির করে তুলল। পরদিন সকাল থেকে মায়ের আচরণ আরও রহস্যময় হয়ে উঠল। দুপুরে খাওয়ার পর মা জোরাজোরি করলেন একটা পুরনো সিনেমা দেখার জন্য। ড্রয়িং রুমে বসে সিনেমা চলাকালীন মা সোফায় রাকেশের খুব কাছে এসে বসলেন। টিভির পর্দায় তখন এক যুগলের মিলন দৃশ্য। রাকেশ অস্বস্তিতে টিভি থেকে চোখ সরিয়ে নিল, কিন্তু সে অনুভব করল মায়ের দৃষ্টি টিভির দিকে নয়, বরং রাকেশের প্রোফাইলের দিকে। হঠাৎ মা বলে উঠলেন, রাকেশ, তুই কি কখনো কাউকে খুব গভীরভাবে ভালোবেসেছিস? এমন ভালোবাসা যা সমাজ বোঝে না? রাকেশ চমকে উঠল। মা, এসব কি কথা? ভালোবাসা তো আর নিয়ম মানে না রে। রক্তমাংসের সম্পর্কের ঊর্ধ্বে এক অদ্ভুত টান থাকে। মা রাকেশের কাঁধে আলতো করে হাত রাখলেন। সেই স্পর্শে কোনো শারীরিক কামনা ছিল কিনা রাকেশ জানে না, কিন্তু তার মনে হল তার মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত নেমে যাচ্ছে। মায়ের কথাগুলোর দ্ব্যর্থক অর্থ রাকেশকে এক অদ্ভুত বিভ্রামের মধ্যে ফেলে দিল। তিনি কি তাকে কিছু বোঝাতে চাইছেন, নাকি তিনি চাইছেন রাকেশ তাকে অন্য কোনো চোখে দেখুক?
এক অজানা আতঙ্কে রাকেশ সোফা থেকে উঠে নিজের ঘরের দিকে দৌড়ে পালালো। পরদিন দুপুরে মা যখন স্নান করতে গেলেন, রাকেশের মনের ভেতর এক তীব্র কৌতূহল আর ভয়ের সংমিশ্রণ তৈরি হল। সে সোজা মায়ের ঘরে ঢুকল। ঘরটি পুরনো চন্দন আর ন্যাপথলিনের গন্ধে ম করছে। আলমারি ড্রয়ারটা টানতেই দেখল সেখানে তার বাবার অনেকগুলো ডায়েরি আর চিঠিপত্র, কিন্তু তার নিচে চাপা দেওয়া ছিল একটা মখমলের অ্যালবাম। রাকেশ বুক কাঁপানো উত্তেজনায় অ্যালবামটা খুলল। সেখানে তার শৈশবের ছবির চেয়েও বেশি ছিল তার বর্তমান বয়সের ছবি, যা মা সম্ভবত লুকিয়ে তুলেছিলেন যখন সে শেষবার বাড়ি এসেছিল। প্রতিটি ছবির নিচে ছোট ছোট চিরকুট লেখা। একটিতে লেখা ছিল, তুই ফিরে এলে মনে হয় সেই দিনগুলো ফিরে এসেছে, যখন একাকিত্ব আমাকে গ্রাস করেনি। তোর অবয়বে আমি তাকে খুঁজি। রাকেশের মাথায় রক্ত চড়ে গেল। তাকে বলতে মা কাকে বোঝাচ্ছেন? তার মৃত বাবাকে নাকি অন্য কাউকে? কেন মা তার বর্তমান ছবিগুলো নিয়ে এভাবে পড়ে থাকেন? এমন সময় দরজায় ছায়া পড়ল। সুলতা দেবী ভেজা চুলে দাঁড়িয়ে আছেন। তার চোখে কোনো অপরাধ বোধ নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি। তিনি ধীর গলায় বললেন, ওগুলো আমার সম্পদ রাকেশ, তুই কি ভয় পাচ্ছিস? রাকেশ উত্তর দিতে পারল না, শুধু অ্যালবামটা ফেলে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। রাত্রিবেলা ডাইনিং টেবিলের পরিবেশটা ছিল ভারী আর গুমোট। সুলতা দেবী আজ খুব পরিপাটি করে সেজেছেন। তার পরনে একটা নীল সিল্কের শাড়ি, যা বাবার খুব প্রিয় ছিল বলে রাকেশ শুনেছে। মোমবাতির আলোয় টেবিলটা সাজানো। রাকেশ বসতেই মাতার পাতে ইলিশ মাছের পেটি তুলে দিয়ে বললেন, আজ তোকে একদম রাজপুত্রের মতো লাগছে, ঠিক যেন তোর বাবার সেই যৌবনের ছবি। তুই জানিস, তোর হাসির ভঙ্গিটা পর্যন্ত হুবহু ওর মতো। রাকেশ খেতে পারছিল না। মায়ের কণ্ঠস্বরে এক ধরনের আদিম মাদকতা ছিল। মা আবার বললেন, আমাদের এই বাড়িতে আমরা দুজন ছাড়া আর তো কেউ নেই। কেন আমরা অতীতকে ভুলে বর্তমানটাকে উপভোগ করি না? রাকেশের হাতের চামচটা পড়ে গেল। উপভোগ শব্দটা তার কানের সীসার মতো বিঁধল। সে মনে মনে ভাবল, মা কি তবে তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন? মা কি ভারসাম্য হারিয়ে ফেলেছেন? রাকেশ চিৎকার করে উঠতে চেয়েও পারল না। শুধু ঘৃণা আর আতঙ্কে টেবিল ছেড়ে নিজের ঘরে চলে গেল। বাইরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। পুরনো জমিদার বাড়ির ছাদ থেকে জল পড়ার টুপটুপ শব্দ এক ভুতুড়ে পরিবেশ তৈরি করেছে। রাকেশ তার অন্ধকার ঘরে বসেছিল। হঠাৎ দেখল মা ঘরে ঢুকলেন। তার হাতে একটা চিরুনি আর তেল। তিনি কোনো অনুমতি না নিয়েই রাকেশের পেছনে এসে বসলেন। তোর চুলে জট পড়েছে রাকেশ, আয় একটু তেল মাখিয়ে বিলি কেটে দিই। মা যখন রাকেশের চুলে হাত দিলেন, রাকেশের সারা শরীর শিরশির করে উঠল। মায়ের নিঃশ্বাস তার ঘাড়ে লাগছিল। মা গুনগুন করে এক পুরনো দিনের গান গাইছিলেন, প্রেমের গান। রাকেশের মনে হলো মা তাকে স্পর্শ করার জন্য কোনো ছুতো খুঁজছেন। সে সজোরে মায়ের হাতটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়াল। তুমি কি চাও মা? কেন তুমি আমার সাথে এমন করছো? কেন তুমি স্বাভাবিক মায়ের মতো আচরণ করছো না? রাকেশের কণ্ঠে আর্তনাদ। সুলতা দেবী শুধু করুণ চোখে তাকিয়ে রইলেন। তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু মুখে কোনো কথা নেই। এই নীরবতা যেন কোনো ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। পরের কয়েকদিন রাকেশ নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখল। সে মায়ের সাথে কোনো কথা বলে না, চোখাচোখি করে না। মা যখনই দরজার কাছে এসে দাঁড়াতেন, রাকেশ ফোনের ওপাশে কাল্পনিক কারো সাথে কথা বলার ভান করত। সে স্থির করল সে আর একদিনও এখানে থাকবে না। মায়ের এই অস্বাভাবিক ইঙ্গিত তাকে মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। সে ভাবল, হয়তো মা একাকিত্ব থেকে বিকৃত কামনার শিকার হয়েছেন। এই ধারণাটা তাকে মায়ের প্রতি এক চরম বিতৃষ্ণায় ভরিয়ে দিল। সে মায়ের হাতের রান্না খাওয়া বন্ধ করে দিল। বাজার থেকে বিস্কুট আর শুকনো খাবার এনে দিন কাটাতে লাগল। মা দূর থেকে শুধু অশ্রুসজল চোখে দেখতেন, কিন্তু কাছে আসার সাহস পেতেন না। রাকেশ যেদিন চলে যাওয়ার ব্যাগ গোছাচ্ছিল, ঠিক সেই ভোরে ডাইনিং রুম থেকে একটা ভারী কিছু পড়ার শব্দ এলো। সে দৌড়ে গিয়ে দেখল মা মেঝের ওপর পড়ে আছেন। তার মুখটা ফ্যাকাশে, ঠোঁটগুলো নীল হয়ে গেছে। রাকেশ ভয়ে স্তব্ধ হয়ে গেল। সে তৎক্ষণাৎ ডাক্তারকে ডাকল। হাসপাতালে নেওয়ার পথে মা শুধু একবার চোখ মেলে রাকেশের দিকে তাকালেন। সেই চাহনিতে কোনো ইঙ্গিত ছিল না, ছিল এক অদ্ভুত বিদায়ের সুর। ডাক্তার পরীক্ষা করে বললেন, উনার অবস্থা খুবই আশঙ্কাজনক। উনার মস্তিষ্কে এক ধরনের ডিজেনারেটিভ রোগ বাসা বেঁধেছে, যাকে আমরা আলঝাইমারের এক বিশেষ পর্যায় বলি। এতে মানুষ স্মৃতি আর বর্তমানকে গুলিয়ে ফেলে। রাকেশের বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। সে কি তবে সব ভুল বুঝেছে?
ডাক্তার রাকেশকে একটি ডায়েরি দিলেন যা মায়ের হ্যান্ডব্যাগে ছিল। ডায়েরিটা খুলতেই রাকেশের চোখের সামনে সব ধোঁয়াশা পরিষ্কার হয়ে গেল। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, রাকেশ, আমি জানি তুই আমাকে ভুল বুঝছিস। ডাক্তার বলেছেন আমার সময় শেষ, আমার স্মৃতিগুলো মুছে যাচ্ছে। আমি মাঝে মাঝে তোকে দেখলে তোর বাবার অবয়ব দেখি। আমি তোকে স্পর্শ করি শুধু এটা নিশ্চিত হতে যে আমার পরিবার এখনও বেঁচে আছে। আমি একাকিত্বে এতটাই ডুবে গেছি যে তোর সান্নিধ্যকে আমি আঁকড়ে ধরতে চেয়েছিলাম আমার শেষ অবলম্বন হিসেবে। আমার মাতৃত্ব কখনো মলিন হয়নি রে, শুধু আমার মস্তিষ্ক আমাকে ধোঁকা দিচ্ছিল। রাকেশ বুঝতে পারল মায়ের সেই অস্বাভাবিক চাহনি ছিল আসলে হারানো অতীতকে ফিরে পাওয়ার আকুতি। মা তাকে লালসা নয়, বরং হারানো স্বামীর প্রতিচ্ছবি হিসেবে দেখে নিজের একাকিত্ব কাটাতে চেয়েছিলেন। রাকেশ যে আদরকে ভুল বুঝেছে তা ছিল আসলে এক মৃত্যু পথযাত্রী মায়ের শেষ তৃষ্ণা। আইসিইউর বাইরে বসে রাকেশ অঝরে কাঁদছিল। সে বুঝতে পারল তার উচ্চ শিক্ষিত আধুনিক মন কতটা সংকীর্ণ ছিল যে সে মাতৃত্বের আর্তনাদকে অস্বাভাবিক ইঙ্গিত ভেবে ভুল করেছে। কয়েক ঘন্টা পর ডাক্তার এসে জানালেন মা আর নেই। রাকেশ মায়ের নিথর দেহের পাশে গিয়ে বসল। এবার সে নিজের হাতে মায়ের চুলে বিলি কেটে দিল। মায়ের কপালে শেষ চুমু খেয়ে সে বুঝতে পারল সম্পর্কের গভীরতা সবসময় শরীর বা সামাজিক সংজ্ঞায় সীমাবদ্ধ থাকে না। মানুষের মন এবং সম্পর্কের জটিলতা সবসময় আমাদের চেনা ছাঁচে পড়ে না। কোনো কিছুকে অস্বাভাবিক তকমা দেওয়ার আগে মানুষের মানসিক অবস্থা, একাকিত্ব এবং অসুস্থতাকে সহমর্মিতার সাথে বিচার করা উচিত। ভুল ধারণা একটি পবিত্র সম্পর্ককেও বিষাক্ত করে তুলতে পারে। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।